জীবনটাকে সুন্দর করা মস্ত বড় একটা শিল্প। জীবনকে সুন্দর করতে গেলে বসবাসের জায়গাটা সুন্দর হওয়া খুব দরকার। সারাদিন আপনি বাইরের জগতের বাইরের মানুষ, কিন্তু ঘরে আসলেই আপনি একেবারেই অন্য মানুষ। বাইরের জীবনের কাঠিন্য কিন্তু এখানে নেই। এখানে আপনি এক অন্তরঙ্গ মানুষ। তার মানে ঘর আপনাকে অন্তরঙ্গ মানুষে পরিণত করে। চার দেয়ালে ঘেরা সেই ঘরের কথা কাব্যেরই মতো সুন্দর। শুভেচ্ছা সহ আমন্ত্রণ আমাদের আজকের চার দেয়ালের কাব্যে। যেখানেই যাই না কেন বাড়ির জন্য মন কেমন করে। ফাঁকা মাঠে দাঁড়ালে মনটা আকাশে উড়াল দেয়, আর নিজের ঘরে এসে বসলে মনটা ডানা গুটিয়ে বসে। আসুন আজ চৌকাঠ পেরিয়ে অমন একটা সুন্দর শান্তির নিড়ে যাই, যেখানে একজন চিকিৎসক দম্পতি হাজারো ব্যস্ততার মাঝে সাজিয়ে তুলেছেন তাদের আপন ভুবনকে। চলুন না ঘুরে আসি। পেশায় একজন চিকিৎসক। সারাদিনে কর্মব্যস্ততার পর আমরা যখন দুজন ঘরে ফিরি, তখন ঘরে যেন একটা প্রশান্তির ছোঁয়া থাকে। ঘরটাকে আমি ঠিক সেভাবে সাজাতে চেয়েছি এবং সেজন্য আমি আমার ইন্টেরিয়র ডিজাইনারের সাহায্য নিয়েছি। ঘরে আমি তেমন কোনো বড় জিনিস পছন্দ করি না, সেজন্য ঘরের প্রতিটি কোণায় ছোট ছোট জিনিস দিয়ে আমি আমার ঘরটিকে সাজাতে চেয়েছি। ঘরের কার্টেন, বাচ্চাদের ঘরগুলো কেমন হবে, তাদের ঘরের রঙগুলো কেমন হবে, সেরকম সুদিং একটি কালার আমি আমার পছন্দ মতো ঘরটিকে সাজিয়েছি। ঠিক একইভাবে আমি আমার গেস্ট রুমটিকেও সাজিয়েছি এবং ঘরের এবং বারান্দার গাছ দিয়ে সুন্দর করে আমি সাজিয়েছি। আজ আমরা একটি চিকিৎসক দম্পতির বাসায় এসেছি। একটি বাড়ি ইন্টেরিয়র করবার সময় লক্ষ্য রাখা উচিত বাড়ির মালিক কি করেন। যদি প্রফেশনালদের বাড়ি ইন্টেরিয়র করতে হয়, আসলে তাদের মতো করেই করা উচিত। আজকে আমাদের এখানে প্রথম থিমটাই ছিল যে বাড়িটি হবে ছিমছাম, খুব ছোটোখাটো জিনিসপত্র দিয়ে সাজানো এবং ফ্রি স্পেস থাকবে। একটি বাড়িতে যদি আপনি প্রচুর জিনিস নিয়ে আসেন, তাহলে কোনো ফ্রি স্পেস থাকে না। আমরা প্রথমেই লক্ষ্য রেখেছিলাম এখানে যেন হাঁটা চলা করার জন্য প্রচুর খোলামেলা জায়গা থাকে, একটি সুন্দর ছিমছাম বাড়ি হয়। প্রচুর জিনিস দিয়ে বাড়িটি ভরতে চাইনি, সে কারণে আমরা প্রপোর্শন অনুযায়ী ফার্নিচার দিয়েছি। এই যে লিভিং রুমটি দেখছেন, ইচ্ছে করলে এখানে কয়েক সেট সোফা ঢুকিয়ে দেওয়া যেত, কিন্তু আমরা সেরকমটি করিনি। আমরা মাত্র একটি সোফা সেট রেখেছি, সেই সাথে কিন্তু আমরা দুটি ছোট একটু ভিন্ন ডিজাইনের চেয়ার দিয়েছি। অপর পাশে আমরা দুটো পুরাতন চেয়ার দিয়েছি। চেয়ার দুটো অনেক পুরাতন, কিন্তু দেখুন ডিজাইনটা খুব সিম্পল কিন্তু এলিগেন্ট। আমরা শুধু কাপড় পাল্টে দিয়েছি,
তাতেই চেয়ার দুটো নতুন হয়েছে। আমরা এই লিভিং রুমটিতে দুটো ক্যাবিনেট ইউজ করেছি। আর সবকিছু আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এখানে ব্যবহার করেছি খুব স্লিক ফল সিলিং, বার্মাটিক দিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে আমরা স্পটলাইট দিয়ে, টিউবলাইট দিয়ে রুমটিকে আকর্ষণীয় করার চেষ্টা করেছি। এছাড়া রুমের রং হচ্ছে বেজ, ফ্লোরের সাথে একেবারেই মিল রেখে। কার্টেন হচ্ছে বেজ এবং ডিপ ব্রাউন। এইভাবে প্রতিটি জিনিসের ভিতরে একটি কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি। লিভিং রুমের পাশেই রয়েছে ডাইনিং স্পেস, কিন্তু দেখুন আমরা লিভিং রুম আর ডাইনিং স্পেসের ভিতরে কোনো ব্যারিয়ার করিনি, কোনো ডোর বা শাটার ইউজ করিনি। আমরা চেয়েছিলাম প্রথম থেকে এই দুটোর মধ্যে একটা কমন স্পেস রাখতে, যাতে বাসাটা অনেক বড় এবং ফ্রি স্পেসটা অনুভব করা যায়। এখানে আমরা দুই সাইডে দুটো লো ক্যাবিনেট ইউজ করেছি, কোনো রেগুলার ডিনার ওয়াগন ইউজ করিনি। এছাড়া এই লো ক্যাবিনেটের উপরের ওয়ালটি, এটি একটি ভিন্ন রাস্টিক টাইলস ব্যবহার করা হয়েছে। এখানে একটি কার্ভ পাটাতন তৈরি করেছি, একটু উঁচু। বেসিক ফ্লোর থেকে এটি মাত্র 6 ইঞ্চি উঁচু। এর উপরে একটি কার্ভ ফল সিলিং রয়েছে। দুটোই একই রকম শেপে একটি সিমেট্রিক্যাল ডিজাইন তৈরি করেছি। এখানে হারমোনিয়াম, তবলা, গিটার গান গাওয়ার জন্য রাখা হয়েছে। এছাড়া এই পাটাতনের পিছনের দেওয়ালটি একটি অন্যরকম, এখানে ভিন্ন ধরনের রাস্টিক টাইলস ব্যবহার করা হয়েছে। রাস্টিক টাইলসটিকে আমরা সমানভাবে দেওয়ালে লাগাইনি, কিছু ভেঙে ভেঙে দিয়েছি। এভাবে একটি মাঝখানে চিকন খালি জায়গা করেছি, যার ভিতরে একটি পুতুলের স্কাল্পচার দেওয়া হয়েছে। এছাড়া কার্ভ ফল সিলিং এর ভিতর দিয়ে স্পটলাইট এবং টিউবলাইট দিয়ে আমরা আলোর ব্যবস্থা করেছি, যাতে জায়গাটাকে অত্যন্ত আলো আধারে একটি পরিবেশ করা হয়েছে। এই জায়গাটি খুবই মজার। হঠাৎ করে দেখলে মনে হবে একটি বুঝি বাড়ির ফয়ের, কিন্তু আসলে এই জায়গাটি হচ্ছে 3টি বেডরুমের মাঝখানে একটি মিড পয়েন্ট। এই জায়গাটাকে আমরা ইন্টারেস্টিং করে তুলেছি অন্যভাবে। এখানে আমরা একটা কমন রিডিং সেকশন করেছি, যেখানে ইন্টারনেট আছে এবং যেখানে কিছু লেখাপড়া করার সুযোগ আছে, বইপত্র রাখার সুযোগ আছে। সেই সাথে আবার স্মল একটা কনসোল টেবিল আর মিরর দিয়ে অনেকটা ফয়ারেরও লুক এনেছি। এখন আমরা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটি হালকা পিচ রঙে।
এখানে আমরা দেওয়ালে পিচ রং ব্যবহার করেছি, সেই সাথে কার্টেনের কালারও কিন্তু পিচ। এইভাবে আমরা একটি হালকা পিচ এবং হোয়াইট কালারের কার্টেনের কম্বিনেশন করেছি। ফার্নিচারগুলো হচ্ছে ওয়ালনাট কালারে। ফ্লোরের দিকে খেয়াল করুন, ফ্লোরে আছে রাস্টিক অফ হোয়াইট টাইলস এবং ওয়ালনাট কালারের সাথে সামঞ্জস্য রেখে ডিপ ব্রাউন কালারেরও টাইলস ব্যবহার করেছি। আরেকটি মজার বিষয় হচ্ছে এই বেডরুমের সাথে বারান্দার স্লাইডিং ডোরটি প্রায় 7 ফিট, 2 পার্টের ডোর। সাধারণত সবাই স্লাইডিং ডোরটা সিম্পল থাই এবং গ্লাসের রাখে, কিন্তু আমরা এখানে একটু গ্লাস ওয়ার্ক কাজ করেছি, কিছু মেঘ এবং গাছের ছবি। এই রুমটি চিলড্রেন রুম, সেই কারণে এই রুমটিতে আমি হালকা পিঙ্ক এবং একটু ডিপ পিঙ্কের ব্যবহার করেছি। বিছানা চাদর দেখুন, লাইট অফ হোয়াইট এবং সেই সাথে পিঙ্কের কম্বিনেশন। একই সাথে এই রুমের পর্দাও করেছি অফ হোয়াইট আর পিঙ্ক। আর খাটের পিছনের এই দেওয়ালটিতে এখানে আমরা একটা হালকা টেক্সচার পেইন্ট ব্যবহার করেছি। আর খাটের উপরে এই নান্দনিক ফল সিলিংটি, এই ফল সিলিং এর মাধ্যমে আমরা বেডটিকে এবং দেওয়ালটিকে উজ্জ্বল করে তুলেছি। বাচ্চাদের খেলার জায়গা সত্যি খুব কমে গেছে। এরকম একটি ছোট বারান্দা যদি আপনার বাসায় থাকে, এখানে একটি কার্পেট বিছিয়ে বাচ্চাদেরকে ছবি আঁকার ব্যবস্থা করে দিতে পারেন, অথবা তাদের খেলারও ব্যবস্থা করতে পারেন। এই রুমটা আবার একটু অন্যরকম করে করেছি। এখানে রঙের একটা অন্যরকম খেলা আছে, সেটি হচ্ছে সাদা এবং লাল। রুমের সাথে রুমের বাথরুমটিও সাদা এবং লাল। আপনারা খেয়াল করুন, আমরা খুব সাধারণ জিনিস দিয়ে এই রুমটাকে সাজিয়েছি। বিছানা চাদরটা খুবই সাধারণ, হোয়াইট অ্যান্ড রেড স্ট্রাইপ, এবং সেটার সাথে একটা রেড স্কেটিং করেছি, যেটাকে বলে কুচি কুচি করে স্কেটিং করা। বেডের পিছনের দেওয়ালটি, এখানে আমরা একটি রেড টেক্সচার পেইন্ট ব্যবহার করেছি। এই দেওয়ালটিতে টেক্সচার পেইন্ট দেওয়ার জন্য আমরা অন্য দেওয়ালগুলোতে কিন্তু সাদা রং দিয়েছি, ফলে পুরো রুমটিতে একটি সাদা এবং লালের মিশ্রণে অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছে।
যারা বলেন চিঠি না লিখলে কি আর জীবন চলে না, তাদের বলি ফুলের গন্ধ না নিলেও তো জীবন চলে, তবুও তো মানুষ ফুল ফোটায়। চিঠিটা ফুল ফোটানোর মতোই, যেখানে শব্দের ফুল ফোটে। চিঠি লিখুন কিংবা ইমেলও করতে পারেন আমাদের, ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। পরিচালক চার দেয়ালের কাব্য, এটিএন বাংলা ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ইমেল cdkabbo@yahoo.com। সৃজনশীল মানুষের কথাগুলো সৃষ্টিশীল হয়। আমাদের ঘর কিংবা অফিস কখনোই নান্দনিক হয়ে উঠবে না যদি না সেখানে কোনো সৃজনশীলতা না থাকে। আর আপনি কিন্তু নিজেই তা সাজিয়ে তুলতে পারেন। আর কোন স্পেসটা কিভাবে ব্যবহার করবেন তা জানলে সাজানোটা হবে মনের মতো। এবার ইন্টেরিয়র নিয়ে কিছু কথা শুনবো, একটুকু কথা শুনি এই পর্বে। আমাদের আমন্ত্রণে আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নীতি মাহবুব। নীতি, কেমন আছেন? ভালো আছি। ইন্টেরিয়র শব্দটা এখন আমরা অনেক শুনি, বা ইন্টেরিয়র ডিজাইন, প্রচুর বাড়িঘর তৈরি হচ্ছে, অফিস আদালত। তো এই ইন্টেরিয়রের প্রয়োজনীয়তাটা কি? খুব সহজ করে বলতে গেলে বলতে হয় এটা হচ্ছে নান্দনিকতা আর প্রয়োজনীয়তার একটা সমন্বয়। একটা স্পেসের এক একটা রিকোয়ারমেন্ট থাকে, বা প্রত্যেকটা ফাংশনের এক একটা ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট থাকে। যেমন আপনার অফিস, এখন হয়তো আপনার অফিসের ফার্নিচার থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপনার কনফারেন্স রুম, ইভেন যখন আপনার বাসার কথা আসছে তখন আপনার বাসার লিভিং, বেডরুম অ্যান্ড পুরো স্পেসটার এক একটা আলাদা আলাদা ভোক্যাবুলারি থাকে। তো এই প্রত্যেকটা স্পেসকে সুন্দর করে অর্গানাইজ ওয়েতে উইথ ইটস অ্যাস্থেটিক্স বিউটি দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করাটাই একজন ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্ব, এবং এটাকেই আমরা ইন্টেরিয়র বলছি আসলে। আচ্ছা, ক্লায়েন্টের চাহিদা যে তার মানে বিষয়টা কি, কন্টেন্টটা কি, এটা কি অফিস না বাসা নাকি, এবং তার কতটুকু স্পেস, এবং সেইটাকে সুন্দর করে তার প্রয়োজন অনুযায়ী সাজানো। এখানে কোনো কিছু আসলে ইম্পোজিং না, বা কোনো কিছু এখানে বাড়তি কিছু না, কোনো কিছু ওভারডু করা বা কোনো কিছু ইম্পোজ করার জন্য না। এখানে সবকিছুটাই, পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার প্রয়োজনটাকে মেটানোর সাথে সাথে এটা অ্যাস্থেটিক্যালি এবং ফাংশনালি এটা ভালো, মানে নান্দনিক সৌন্দর্যটাও পাশাপাশি থাকবে। এক্স্যাক্টলি। যে আমার বাসা বা অফিসটা খুব ছোট, আমার তেমন খুব একটা স্পেস নেই, খুবই ছোট স্কোয়ার ফিটের একটা বাসা বা অফিস। আর মানে এরকম একটা বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে, আমার অনেক দর্শকের মধ্যে আমার মনে হয় যে বড় জায়গা ছাড়া বোধহয় ইন্টেরিয়র করা যাবে না। এটা একেবারেই ঠিক না। আসলে মানে স্পেসটা কত বড় হবে এটা আসলে পরের ব্যাপারটা হচ্ছে আপনার যতটুকু স্পেস আছে ওইটার প্রত্যেকটা স্পেসের একটা আলাদা আলাদা মেরিট আছে। আর প্রত্যেকটা আর্কিটেকচারাল বিউটিকে এনহ্যান্স করার জন্যই কিন্তু ইন্টেরিয়র। সো ছোট বা বড় এখানে আসলে এটা কোনো বিষয় না। যেমন আমরা লাস্ট একটা করেছিলাম, একটা 450 স্কোয়ার ফিটের একটা 450 স্কোয়ার ফিটের একটা অফিস। হ্যাঁ, সবকিছু আমরা মেটাতে মোটামুটি সক্ষম হয়েছিলাম। মানে এটা তো একটা এক্সাম্পল হতে পারে। আমার দর্শকদেরকে একটু বলি, যারা ভাবে বা আমরা যারা ভাবি যে খুব কম স্পেস থাকলে আমার অফিসটা বা বাসাটা সুন্দর করা যাবে না, এটা একদমই ঠিক না। একদমই ঠিক। মানে বুঝতে হবে প্রথমে যে আপনার প্রয়োজনটা এবং নান্দনিকতাটা। আমি সবসময় বলবো, এখানে এখন হয়তো অনেক ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে, অনেক ধরনের ম্যাটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবকিছু সব জায়গার জন্য না। আমার যদি ছোট একটা স্পেস থাকে, আমি যদি শুধুমাত্র সাদা রং দিয়েই আমি কিন্তু ওটাকে ফুটিয়ে তুলতে পারি। নো ম্যাটার যে এখানে আমি কত দামি জিনিস ইউজ করলাম বা কত রকমের ম্যাটেরিয়াল ইউজ করলাম। আসল ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে স্পেসটাকে ইউটিলাইজ করছি এবং স্পেসের মেরিটটাকে বের করে নিয়ে আসা। মানে সামর্থ্যটা আমাদের যত স্বল্পই থাক, সেটাকে আমাদের প্ল্যান মতো করতে পারলে সেটা অনেক সুন্দর কিছু, ইউনিক কিছু হতে পারে। নীতি, আমার আরেকটা প্রশ্ন আছে। অনেক সময় আমরা দেখি যে একজন আর্কিটেক্ট একটা পুরো বিল্ডিং তৈরি করছে, প্রথম থেকেই তার নকশা, তার মতো করে সবকিছু হচ্ছে, তা একদম শেষ পর্যন্ত, শেষ ধাপে এসে তো ইন্টেরিয়র বিষয়টা আসে। এই কাজটা কি যদি সেই আর্কিটেক্টই করে, তাহলে কি এটার অ্যাডভান্টেজ অনেক বেশি না? এটা তো খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। পুরো জিনিসটা যদি সে কমপ্লিট করতে পারে, এটা আসলে আর্কিটেক্টের জন্য ব্যাপারটা অনেক সৌভাগ্যের। আর ব্যাপারটা সবচেয়ে হচ্ছে যে আর্কিটেক্ট যখন একটা প্রজেক্ট পায়, তখন সে যখন তার ফার্স্ট দাগটা দেয়, তখনই কিন্তু ওই বিল্ডিংটার সাথে তার একটা সম্পর্ক তৈরি হতে থাকে। মানে এটা কিন্তু অনেক বেশি ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকে ওই বিল্ডিং এর সাথে। এটা কিন্তু
নট অনলি আর্কিটেক্টের জন্য ভালো, এটা কিন্তু যিনি ক্লায়েন্ট ওনার জন্য ভালো, কারণ উনি কিন্তু অনেকটা টাইমও সেভ করে ফেলতে পারছেন, যে সে হয়তো প্রথমেই লাইটিংটা চিন্তা করে ফেলছেন বা অনেকটা টাইমও এগিয়ে আবার যাচ্ছে। পরবর্তীতে এসে একজন যদি কাজটা নেন তাকে আবার প্রথম থেকে বুঝতে হবে। হ্যাঁ, একটা সময় সময়ও টাকা পয়সা সবকিছুই আমার মনে সবকিছু হয় একটা। আবার যে এটাকেও যে আমরা ডিসকারেজ করছি তা না, যে অন্য আরেকজন ইন্টেরিয়র ডিজাইনার বা আর্কিটেক্ট আসছে, সেও ওই বিল্ডিং এ ইনভলভ হচ্ছে, মেবি তখন একটা টিম ওয়ার্ক হতে পারে। তখন যিনি মূল ডিজাইনার, যিনি মেন আর্কিটেক্ট, হি অর শি উইল বি দ্য টিম লিডার। হয়তো উনি যিনি ইন্টেরিয়র ডিজাইনার এবং যিনি ক্লায়েন্ট, তাদের তিনজনের সমন্বয়ে একটা কিছু হতে পারে। আমার চার দেয়ালের কাব্যের দর্শকদের জন্য কিছু বলতে হয়, প্লিজ বলতে পারো। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে স্বল্পতা এবং পরিমিতি বোধই একটি সুন্দর ইন্টেরিয়রকে অনেক বেশি অর্থবহ করে তুলবে। আচ্ছা, মানে এখানে আমার সামর্থ্য যাই থাক, স্পেস যতটুকুনি থাক, আমার যদি পরিমিতি বোধটা থাকে বা একটা সুন্দর প্ল্যান থাকে, তাহলে সুন্দর কোনো কিছু তৈরি করা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার চার দেয়ালের কাব্যে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। চারুবাক্যে স্বাগত সবাইকে। প্রিয় দর্শক, সুন্দর কথাকে সুন্দর করে বলতে পারাটা কিন্তু বেশ কঠিন, সে চেষ্টা করব না। কিছু সোজা সাপটা কথা বলতে চাই চারুবাক্যে। বাতি না নেভালে ঘুম হয় না, আবার একেবারে অমাবস্যার অন্ধকার হলেও ঘুম হতে চায় না। রাতে ঘরে আধো আলো আধো অন্ধকার হলে ভালো, এতে ঘরের অন্যান্য জিনিসের সাথে ধাক্কা লেগে ব্যথা পাবার সম্ভাবনাও থাকে না। সমাধান খুব সহজ, চমৎকার সব ডিম লাইট আছে আপনার হাতের কাছেই। আপনার প্রিয় রঙের একটা ডিম লাইট আজই লাগিয়ে নিন। অন্ধকারে অন্ধের মতো সুইচ বোর্ড হাতড়াতে কার ভালো লাগে বলুন? এমন সুইচ বোর্ড লাগান যাতে ডিম লাইটের মতো আলোর ব্যবস্থা আছে। অন্ধকার ঘরেও সেটা আপনার চোখে পড়বে। অন্ধকারে আলো জ্বালিয়ে দিলাম, এবার নিশ্চয়ই আর অসুবিধা হবে না। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। দর্শক, ঘর ছোট কিন্তু তার গল্পটা অনেক বড়। ঘরটা তো শুধু থাকবার জায়গা নয়, ঘরটা হচ্ছে আশ্রয়। ঘরটা পাখির নীড়ের মতো ভালোবাসার আশ্রয়। যেখানে ভালোবাসা সেখানেই সুন্দর। সুন্দরের ভেতরেই জীবনের সবগুলো ফুল পাপড়ি মেলে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে চার দেয়ালের কাব্যপাঠের আগামী আসরে। আর সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা।